কিয়ামতের জ্ঞান, যে কিয়ামত কবে ঘটবে। হ্যাঁ, কিয়ামত কবে ঘটবে সেটা আমরা জানি না, তবে কিয়ামত সম্পর্কে কিছু আলামত আল্লাহ রাসূল বলে গেছেন যে কিয়ামতের আগে এমন কিছু আলামত তোমরা দেখতে পাবা। এই আলামতগুলো যখন তোমাদের সামনে আসবে, দুনিয়াতে ঘটতে থাকবে, তখন তোমরা বুঝবে যে কিয়ামত অতি সন্নিকটে, কিয়ামত অতি সন্নিকটে। তো কিয়ামতের যে আলামতগুলো আছে, সেই আলামতগুলো আবার দুই ধরনের। কিছু আলামত আছে আলামতে সুগরা বলা হয়, আবার কিছু আলামত আছে যেগুলোকে বলা হয় আলামতে কুবরা। আলামতে সুগরা হচ্ছে ছোট ছোট আলামত, ছোট আলামত, আর আলামতে কুবরা হচ্ছে বড় ধরনের আলামত। তো ছোট যে আলামতগুলো সেগুলো ম্যাক্সিমাম ঘটে গেছে, প্রায় 99% সেগুলো ঘটে গেছে। এখন শুধু অপেক্ষায় আছে বড় আলামতগুলো। কিয়ামতের বড় আলামতগুলো যখন আমাদের সামনে আসবে, তখন আমরা বুঝতে পারবো যে কিয়ামত আর বেশি দেরি নাই। তো কিয়ামতের যে বড় আলামত যেগুলো আছে, সেই আলামতগুলোর মধ্যে অন্যতম একটা আলামত হচ্ছে গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ তথা ভারতের যুদ্ধ। এই ভারতের যুদ্ধ কখন হবে, ঠিক সময়টা কখন সেটা আমরা বলতে পারি না, কিন্তু এইটুকু বলতে পারি যে এটা ঘটবে কিয়ামতের ঠিক আগে, কিয়ামতের কয়েক বছর আগে। এবং এই যুদ্ধে নেতৃত্ব দিবেন ইমাম মাহদী। নেতৃত্ব কে দিবেন? ইমাম মাহদী। ইমাম মাহদীর নেতৃত্বে মুসলিম মুজাহিদ বাহিনী যুদ্ধ করবে কাফেরদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে। এবং এই ইমাম মাহদী যে খেলাফত পরিচালনা করবেন, বিশ্বব্যাপী একটা খেলাফা কায়েম হবে। ইমাম মাহদী যখন দুনিয়াতে আসবেন, তখন পুরো বিশ্বব্যাপী একটা ইসলামী খেলাফা কায়েম হবে। আবার মুসলমানদের যে প্রাচীন ইতিহাস ছিল, সোনালী ইতিহাস, সেই ইতিহাস আবার ফেরত আসবে। মুসলমানরা একটা ইসলামী খেলাফা কায়েম করবে ইমাম মাহদীর নেতৃত্বে। আর ইমাম মাহদী হবেন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের সর্বোচ্চ নেতা। খলিফাতুল মুসলিমিন হবেন, আমিরুল মুমিনিন হবেন। আর ইমাম মাহদীর খেলাফতের 7ম বছরে দাজ্জাল আত্মপ্রকাশ ঘটবে। ইমাম মাহদীর 7ম বছরে দাজ্জাল প্রকাশ করবে, দাজ্জাল আসবে। তখন হযরত ঈসা ইবনে মারিয়াম আসমান থেকে দুনিয়াতে অবতরণ করবেন। আর ওই ঈসা ইবনে মারিয়ামের সঙ্গে এসে যুক্ত হবেন ইমাম মাহদীর বাহিনী। উভয় বাহিনী একসঙ্গে যুদ্ধ করে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং দাজ্জালকে পরাজিত করবে। আচ্ছা, এখন এই গাজওয়াতুল হিন্দ আসলে কবে হবে? এটা কি এখনো অনেক দূরে নাকি আমাদের সামনে সন্নিকটে? এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে কিছুটা বুঝতে হবে। বর্তমান বিশ্ব পরিস্থিতি যদি আমাদের সামনে থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই যুদ্ধ কি অতি সন্নিকটে নাকি অনেক দূরে। তো বর্তমান বিশ্ব সম্পর্কে যদি আমরা বুঝতে চাই, বর্তমান বিশ্ব সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে একটু ইতিহাস জানতে হবে। ইতিহাস জানতে হবে। আমরা ইতিহাসের দিকে যাচ্ছি। 1800 শতক থেকে 19 শতক, তথা 1800 সাল থেকে 1900 সাল, এই যে সময়টা, এই সময়ের মধ্যে পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা অতীতের 2000 বছরের ইতিহাসেও ঘটেনি। এই অল্প সময়ের মধ্যে 1800 থেকে 1900 সাল, এই সময়ের মধ্যে পৃথিবীর ইতিহাসে বড় ধরনের কিছু পরিবর্তন এসেছে। এক কথায় বলা যায়, বিগত 100 বছরে পৃথিবী একটা পল্টি খেয়েছে। বিগত 100 বছরে পৃথিবীতে এত পরিবর্তন হয়েছে, পৃথিবীর চেহারা এতটাই পরিবর্তন হয়ে গেছে যেটা বিগত 3000 বছরের ইতিহাসের সঙ্গে কোনো মিল নাই। এই যে এতগুলো পরিবর্তন, এই যে পৃথিবীর চেহারা পরিবর্তন হয়ে যাওয়া, পল্টি খাওয়া, এটা কি আমাদেরকে ইঙ্গিত করছে না যে পৃথিবী খুব দ্রুত করে একটা ভবিষ্যতের দিকে এগোচ্ছে? অনিবার্য একটা ভবিষ্যতের দিকে, অনিবার্য একটা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবী। এই যে পরিবর্তনগুলো কিভাবে সূচনা হলো সেটা একটু বলি। 1881 সালে আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন যে লোহিত সাগরে ফেরাউনের লাশ ভেসে ওঠে 1881-তে, তথা 1800 থেকে 19 এই শতকের মাঝামাঝি সময়ে ফেরাউনের লাশ ভেসে ওঠে লোহিত সাগরে। আচ্ছা, এই যে প্রায় 3100
16 বছর 3116 বছর ফেরাউনের লাশ লোহিত সাগরে ডোবা ছিল। সেই লাশ হঠাৎ ভেসে ওঠে 1881 সালে। এই বিষয়টাকে আমাদের কাছে কাকতালীয় মনে হয় যে হুট করে কেন ফেরাউনের লাশ ভেসে উঠল। 1881 সালে ফেরাউনের লাশ ভেসে ওঠে লোহিত সাগরে। আর ঠিক ওই বছরে, ঠিক ওর কাছাকাছি সময়ে পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো পৃথিবীর যত কট্টর ইহুদি শক্তি আছে এবং কট্টর খ্রিস্টান শক্তি, যারা মুসলমানদের চিরদুশ্মন, এই ইহুদি এবং খ্রিস্টানদের একটা বিশাল ঐক্য জোট হয়। এবং এটাই পৃথিবীর ইতিহাসে প্রথম যে ইহুদি এবং খ্রিস্টানদের জোট, যে জোটকে বলা হয় জায়নিস্ট মুভমেন্ট। আপনারা শুনে থাকবেন জায়নবাদ আমরা বলি, আর যারা এই দলের অনুসারী তাদেরকে বলা হয় জায়নিস্ট। তথা কট্টর ইহুদি এবং কট্টর খ্রিস্টানদের একটা ঐক্য জোট, যে জোটের মূল টার্গেট ছিল পৃথিবী থেকে ইসলামী খেলাফাকে মুছে দেওয়া এবং পৃথিবী থেকে মুসলমানদের আধিপত্যকে দূর করা। তারা এই উদ্দেশ্য নিয়ে তাদের এই জোটটা হয়েছিল এবং তারা সর্বপ্রথম যেটাকে টার্গেট করলো সেটা হলো অর্থনীতি। সর্বপ্রথম যে জিনিসটাকে তারা টার্গেট করলো সেটা হচ্ছে অর্থনীতি। তাদের প্রথম টার্গেট ছিল যে বিশ্বের অর্থনীতিকে তারা নিয়ন্ত্রণ করবে, পুরো বিশ্বের অর্থনীতিকে তারা কন্ট্রোল করবে। আর অর্থনীতির চাকা যাদের হাতে থাকে, অর্থনীতির লাগাম যাদের হাতে থাকে, বিশ্বের নেতৃত্ব কিন্তু তারাই দেয়। এটাই স্পষ্ট কথা। আপনারা জানেন বর্তমান বিশ্বের নেতৃত্ব কারা দিচ্ছে? আমেরিকা দিচ্ছে, তাই না? আমেরিকা বর্তমান বিশ্বের নেতৃত্ব দিচ্ছে। আমরা হচ্ছে তাদের নেতৃত্বে চলছি গোলামের মতো, আমাদেরকে তারা ব্যবহার করছে, আমরা পুতুলের মতো ব্যবহার হচ্ছি তাদের কাছে। তারা যখন যেটা বলে সেটাই হচ্ছে। তাহলে বর্তমান বিশ্বের নেতৃত্ব দিচ্ছে আমেরিকা, আর এর পিছনে তাদের মৌলিক শক্তি হলো অর্থনৈতিক শক্তি। যাই হোক, তো তারা অর্থনৈতিকভাবে পৃথিবীটাকে তারা বশীভূত করতে চাইলো, তাদের হাতের মুঠোয় নিয়ে আসতে চাইলো, এবং সেই উদ্দেশ্যে তারা কাজ শুরু করলো। কাজ করতে করতে এক পর্যায়ে তারা শুরু করলো সোনার কয়েনের ব্যবসা। সোনার কয়েন, রূপার কয়েন, সোনার ব্যবসা এক কথায়। তারা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে মাটি খুঁড়ে খুঁড়ে তারা সোনা বের করতো এবং সেগুলোর ব্যবসা করতো। তারা ব্যবসা করতে করতে একটা পর্যায়ে তারা অর্থনীতিকে মোটামুটি একটা নিয়ন্ত্রণে নিয়ে এসছে এবং তাদের এই ব্যবসাকে তারা প্রচার প্রসার করার জন্য, এটাকে পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য তারা হাতে নিল ব্রিটেনকে। কারণ তৎকালীন বিশ্বের পরাশক্তি ছিল ব্রিটেন। আমরা জানি ব্রিটেন বা ব্রিটিশ, যারা নাকি আমাদের ভারতবর্ষকে 200 বছর শাসন করেছে। ব্রিটিশরা ভারতবর্ষকে 200 বছর শাসন করেছে। ব্রিটিশদের শাসনের পূর্বে মুসলমানরাই ভারতবর্ষকে শাসন করত। তো ওই ব্রিটেনের হাত ধরে, ব্রিটেন তখন ছিল বিশ্বের পরাশক্তি, তখন বলা হতো যে ব্রিটেনের রাজত্বের সূর্য কখনো অস্ত যায় না। এই কথাটা শুনে থাকবেন। ব্রিটেনের রাজত্ব বা ব্রিটিশদের রাজত্বের সূর্য কখনো অস্ত যায় না। অর্থাৎ পৃথিবীতে প্রায় অধিকাংশ দেশে তাদের রাজত্ব এবং তাদের ঔপনিবেশিকতা এবং তাদের যে আধিপত্য সেটা তারা বিস্তার করে ফেলেছিল। পৃথিবীর এমন কোনো জলবন্দর বা নৌবন্দর ছিল না যেখানে তাদের সামরিক ঘাঁটি ছিল না। আপনারা জানেন তারা ভারতবর্ষে প্রবেশ করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রূপে। ইস্ট ইন্ডিয়া নামে একটা কোম্পানি হয়ে তারা ভারতবর্ষে এসছে। এখানে এসে তারা প্রথমে ব্যবসা দেখাইছে যে আমরা এক ব্যবসায়িক জাতি, আমরা এখানে ব্যবসা করতে চাই। তো এক পর্যায়ে তারা তাদের আধিপত্যকে বিস্তার করতে থাকে। হ্যাঁ, তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়। এক পর্যায়ে তারা শক্তিশালী একটা কোম্পানির রূপ নেয়। এরপরে এই কোম্পানি থেকে তারা পুরো ব্যবসাকে নিয়ন্ত্রণ করতে থাকে, কোম্পানির রাজত্ব চলে। পরবর্তীতে এসে তারা ক্ষমতা দখল করে, ভারতের ক্ষমতা দখল করে। তো ভারতবর্ষে প্রায় তারা 200 বছরের মতো নেতৃত্ব দিয়েছে। যাই হোক, তো তৎকালীন পৃথিবীর নেতৃত্ব ছিল ব্রিটেনের হাতে। আর এই ব্রিটেনকে কেন্দ্র করে ওই জায়নিস্ট শক্তি ব্রিটেনকে কাজে লাগিয়ে তারা পৃথিবীর বিভিন্ন দেশে তারা ঢুকে পড়ে এবং তাদের ব্যবসার প্রচার প্রসার ঘটায়। একরকম পুরা দুনিয়াতে তাদের ব্যবসার প্রচার প্রসার হয়ে যায় এই ব্রিটেনের শক্তির মাধ্যমে। আচ্ছা, এক পর্যায়ে খুব সংক্ষেপে বলি, এক পর্যায়ে ব্রিটেন প্রথম বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে ব্রিটেন যখন পরাজিত হয়, ব্রিটেন কি হয়? পরাজিত হয়। ইতিহাস থেকে আস্তে আস্তে ব্রিটেনের নাম মুছতে থাকে। তারা ভারতবর্ষ থেকেও পলায়ন করে, আপনারা জানেন। পরবর্তীতে ভারতবর্ষ 2টা ভাগে ভাগ হয়, পাকিস্তান হয় আর ইন্ডিয়া হয়। আবার ইন্ডিয়া বা পাকিস্তান পরবর্তীতে আবার 1971 এসে আবার 2টা দলে ভাগ হয়।
একটা হয় বাংলাদেশ আর একটা হয় পাকিস্তান। যাই হোক, তো পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে ব্রিটেন পৃথিবীর ইতিহাস থেকে মোটামুটি বিদায় নেয়, তাদের আধিপত্য, তাদের রাজত্ব শেষ হয়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝখানে যে সময়টা, সেটা হচ্ছে 20 বছর সময়। 1939 আবার শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 পর্যন্ত। প্রথম বিশ্বযুদ্ধে অমীমাংসিত অনেকগুলো বিষয় ছিল যেগুলো সমাধান হচ্ছিল না, পারস্পরিক কোন্দল ভিতরে চলছিল। ওটার চূড়ান্ত বিস্ফোরণ ঘটেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এসে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে বিশ্বের সুপার পাওয়ার হিসাবে আত্মপ্রকাশ করে আমেরিকা। পৃথিবীর ইতিহাসে নতুন করে পরাশক্তি হিসাবে তারা নাম লিখিয়েছে। আর আমেরিকা যখন ক্ষমতায় আসলো, তারা ব্রিটেন থেকে আরও বহুগুণ অর্থনৈতিক শক্তি, রাজনৈতিক শক্তি, বৈজ্ঞানিক শক্তি, সাংস্কৃতিক শক্তি, শিক্ষাগত শক্তি, সব দিক থেকে আরও বহুগুণ বেড়ে তারা বিশ্ব দরবারে উপস্থিত হয়েছে। তা আমেরিকা যখন বিশ্ব নেতৃত্ব দেওয়া শুরু করেছে, তার প্রথম দিকে কোন কাজগুলো করলো, আমেরিকা বিশ্ব নেতৃত্বে আসার পরে তারা কি কি কাজ করেছে, এই বিষয়গুলো যদি আমরা জানি, তাহলে বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং বিশ্বের ভবিষ্যৎ, এই বিষয়গুলো আমাদের সামনে ক্লিয়ার হবে। আচ্ছা, আমেরিকা যখন তারা ক্ষমতায় আসে, প্রথম দিকে তারা যে কাজগুলো করে, প্রথম কাজ হচ্ছে গণতন্ত্র নামে তারা একটা তন্ত্র চালু করে। গণতন্ত্র নামে একটা মতবাদ তারা চালু করে পুরা বিশ্বের কাছে, এবং সেটাকে পুরা বিশ্বের কাছে তারা উপস্থাপন করে যে গণতন্ত্রই হচ্ছে নির্বাচনের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সঠিক পদ্ধতি। এর মাধ্যমে মানুষের অধিকার প্রতিফলিত হয়, মানুষ তাদের অধিকার পায়। তো এই সুন্দর সুন্দর বয়ানগুলো মানুষের সামনে উপস্থিত করে তারা গণতন্ত্রটা মানুষকে বোঝানোর চেষ্টা করে। একে একে বিশ্বের বিভিন্ন দেশ এই গণতন্ত্রকে গ্রহণ করতে শুরু করে। মানুষ হয়তো প্রথম দিকে অনেকেই বুঝতে পারেনি, যেমন বিশেষ করে পৃথিবীর মুসলিম দেশ যেগুলো আছে, তারা প্রথম দিকে বুঝতে পারেনি যে এটা কতটা ভয়ঙ্কর একটা তন্ত্র। প্রথম দিকে এটাকে আঁচ করতে পারেনি, কারণ তারা এটাকে উপস্থাপন করেছে একটা নির্বাচন সিস্টেম মাত্র, যে নির্বাচনের একটা পদ্ধতি, ক্ষমতার পালাবদলের একটা পদ্ধতি, ব্যাস এটুকুই বুঝিয়েছে। কিন্তু গণতন্ত্র যে স্বতন্ত্র একটা ধর্ম, এবং এই ধর্মের যে অনেকগুলো এজেন্ডা আছে, এই ধর্মের যে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো পুরোপুরি ইসলামের সাথে সাংঘর্ষিক, এমন এমন মতবাদ আছে যে মতবাদগুলো সম্পূর্ণ কুফরি, শিরকি, এই বিষয়গুলো তখন মানুষের সামনে স্পষ্ট হয়নি, এবং মানুষ এটা আজ করতে পারেনি যে গণতন্ত্রকে তৈরি করা হয়েছে, জন্ম দেওয়া হয়েছে ইসলামকে সমূলে দমন করার জন্য। ইসলামকে, বিশেষ করে ইসলামী খিলাফাকে দুনিয়ার মুখ থেকে চিরতরে উঠায় দেওয়ার জন্য এই গণতন্ত্রের আবিষ্কার হয়েছে। কারণ 1914 থেকে 18 যে প্রথম বিশ্বযুদ্ধ, ওই প্রথম বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে খুবই পরিকল্পিতভাবে এবং নাটকীয়ভাবে মুসলিম উম্মার সর্বশেষ যে খেলাফা ছিল, সর্বশেষ খেলাফা তথা উসমানী খেলাফা, অটোমান এম্পায়ার আপনারা জানেন, বা উসমানী সাম্রাজ্য, এটা ছিল মুসলিম উম্মার সর্বশেষ খেলাফা। তো প্রথম বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে খুব নাটকীয়ভাবে অটোমান সাম্রাজ্যকে পরাজিত করা হলো, উসমানী খেলাফাকে ধ্বংস করে দেওয়া হলো। আর উসমানী খেলাফাকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে তারা প্রথম যে কাজটা করলো সেটা হচ্ছে ফিলিস্তিন, আজকের জেরুজালেম বা ফিলিস্তিন যেটা আমরা জানি, যেখানে আজও পর্যন্ত মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, ওই যে ওই ফিলিস্তিনে প্রথমবারের মতো পৃথিবীর ইতিহাসে, বিগত 2000 বছরের ইতিহাসে প্রথমবারের মতো তারা ইহুদিদেরকে সেখানে স্থান দেওয়া শুরু করে। এর পূর্বে বিগত 2000 বছরের ইহুদিদের নির্দিষ্ট কোনো রাষ্ট্র ছিল না, নির্দিষ্ট কোনো দেশ ছিল না। তারা সর্বশেষ জেরুজালেমে ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের আমলে। তারপর 2000 বছর পর্যন্ত তাদের কোনো ঠিকানা ছিল না। তারা ভবঘুরের মতো বাস্তব, পৃথিবীর বিভিন্ন প্রান্তে, কেউ এখানে কেউ সেখানে, এইভাবে তারা বাস্তব। তাদের কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না। তো যে প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে উসমানী খেলাফাকে ধ্বংস করে, এবং ওই উসমানী খেলাফা ফিলিস্তিনকে তখন পরিচালনা করত, ফিলিস্তিনকে শাসন করত। তো উসমানী খেলাফাকে যখন ধ্বংস করলো, তারা ওই ফিলিস্তিন তারা ইহুদিদের হাতে বুঝিয়ে দিল, ফিলিস্তিনকে তারা ইহুদিদের হাতে তুলে দিল। আর দলে দলে পুরা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত ইহুদি আছে, তারা ফিলিস্তিনে এসে যোগ দিতে শুরু করলো, এই স্বপ্ন নিয়ে যে তারা এই ফিলিস্তিনকে, এই জেরুজালেমকে তাদের একটা ইহুদি স্বাধীন রাষ্ট্র বানাবে। আজকে তারা সফল, আপনারা জানেন। তারা এখন নিজেদেরকে স্বাধীন ঘোষণা করছে, এবং পৃথিবীর অনেকগুলো দেশ তাদের স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে। আর সেই থেকে নিয়ে এই পর্যন্ত, আজকের 2024 পর্যন্ত
সেই 1918 থেকে শুরু করে 2024 পর্যন্ত 100 বছরের বেশি সময় ধরে সেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। দফায় দফায় কিভাবে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয় আপনারা জানেন। আজকে মিডিয়ার যুগ, সব কিছু আমাদের সামনে আসে। বিভিন্ন অজুহাতে 2 দিন না যাইতেই হঠাৎ করে মুসলমানদের উপর আক্রমণ করে বসে, একই সঙ্গে হাজার হাজার শিশুকে হত্যা করা হয়, মা বোনদেরকে যথা ইচ্ছা যেমনি ইচ্ছা সেভাবে ধর্ষণ করা হয়। এই বিষয়ে ইতিহাসগুলো আমাদের সামনে আছে। বিগত 100 বছরের বেশি সময় ধরে মুসলমানরা এইভাবে নির্যাতিত হচ্ছে। এই ফিলিস্তিনের মূল মালিক কারা বলেন তো? ফিলিস্তিনের মূল মালিক হচ্ছে আমরা মুসলমানরা, তাই না? আমরা মুসলমানরা মূল মালিক। এই ফিলিস্তিন আমাদের, এই ভূখণ্ড আমাদের। কিন্তু এই ভূখণ্ড থেকে আমাদেরকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। আজকে যখন আমরা বিশ্বের কাছে, জাতিসংঘের কাছে আমরা যখন আমাদের অধিকার ফেরত চাই, আমাদের অধিকার ফেরত পাওয়ার জন্য, আমাদের ভূখণ্ড ফেরত পাওয়ার জন্য যখন আমরা অস্ত্র হাতে নেই বা যুদ্ধ করতে যাই, তখন বিশ্ব আমাদেরকে বলে এরা জঙ্গি। আমি আমার ঘর ফেরত চাচ্ছি, আপনি আমাকে বলছেন আপনি জঙ্গি। আপনি জোর করে আমার ঘর দখল করলেন আর আমাকে আমার ঘর থেকে বের করে দিলেন। আমি আমার ঘর ফেরত চাওয়ার জন্য আমি আন্দোলন করছি, আমি সংগ্রাম করছি, আর পুরো বিশ্ব আমাকে বলছে তুমি জঙ্গি। জাতিসংঘের সঙ্গে একই সুরে সুর মিলিয়ে বলছে তুমি জঙ্গি, তুমি সন্ত্রাসী, তুমি টেরোরিস্ট। এই হচ্ছে বিশ্বের বর্তমান বাস্তবতা।